সবাইকে ধন্যবাদ বাঞ্জলি এফএম অনলাইন হাই স্কুল ক্লাস দেখার জন্য। আমি আশরাফুল ইসলাম, বিএসসি অনার্স ম্যাথমেটিক্স। হাউ আর ইউ? আই হোপ ইউ আর ওয়েল। করোনাকালীন এই সময়ে যে সকল শিক্ষার্থী বন্ধুরা বাসায় পড়ালেখা করছো তাদের জন্য অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় 2.1 এবং 2.2 অর্থাৎ মুনাফা অধ্যায় এই অনুসরণের কিছু মৌলিক শিক্ষণফল আলোচনা করব। I hope all students take care and you will to see. Actually, it is an essential part of your studies. Please like that us class and subscribe it. Don't forget to my class so that you can go on with your studies. এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের কিছু মৌলিক ধারণা থাকা প্রয়োজন, তাহলেই আমরা পরীক্ষায় এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করতে পারবো। প্রথমে আমাদের জানতে হবে লাভ বা ক্ষতি ব্যাখ্যা করতে পারবো, মুনাফা, আসল, মুনাফার হার, সময়, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মুনাফা ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। সপ্তম শ্রেণীতে আমরা শিখেছি লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। অর্থাৎ বিক্রয় মূল্য কোন জিনিসের ক্রয় মূল্য অর্থাৎ কেনা মূল্য 150 টাকা, কোন জিনিসের ক্রয় মূল্য 150 টাকা, বিক্রয় মূল্য 155 টাকা। অর্থাৎ কিনা মূল্য 150 টাকা এবং বিক্রয় মূল্য যা বিক্রয় করলাম 155 টাকা, তাহলে আমাদের লাভ হলো অর্থাৎ 150 টাকা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য 155 টাকা। তাহলে লাভ সমান আমরা লিখতে পারি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 155 টাকা, ক্রয় মূল্য হলো 150 টাকা। তাহলে আমাদের 5 টাকা লাভ হলো। একে আমরা শতকরায় প্রকাশ করতে পারি। 150 টাকায় লাভ হয় 5 টাকা, 1 টাকায় লাভ হয় এবং 100 টাকায় লাভ হয়। তাহলে আমরা শতকরায় অঙ্ক প্রকাশ করতে পারবো। এই ফর্মুলা থেকে আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বাইর করতে পারবো। ক্ষতি হইল ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এটার সাহায্যে আমরা একটা জিনিসের ক্রয় মূল্য কত এবং বিক্রয় মূল্য কত সেটা আমরা ভেবে লাভ না ক্ষতি সেটা আমরা এই সূত্রে ফর্মুলা থেকে আমরা বাইর করতে পারবো। এটা আমরা জানি। এরপরে মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। আসল পি, মুনাফার হার আর, সময় এন। মুনাফা, যদি মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়, আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, সময় এন হলে আমরা এই ফর্মুলাগুলো পেয়ে থাকি। মুনাফা আই সমান পি আর এন, আসল পি সমান আই বাই আর এন, মুনাফার হার আর সমান আই বাই পি এন, সময় এন সমান আই বাই পি আর। মুনাফা হাইফেন আসল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা কখনো মাইনাস চিহ্ন মনে করব না, কারণ এটা হলো হাইফেন। মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়, এ সমান পি প্লাস আই। এখন পি এখানে থাকলো প্লাস প্লাস, আই সমান পি আর এন। আই সমান যদি পি আর এন হয় তাহলে পি এখানেও এখানে পি যদি আমরা কমন নেই তাহলে 1 প্লাস আর এন। এটা আমরা ফর্মুলা পেয়ে থাকি। আরেকটি ফর্মুলা হলো চক্রবৃদ্ধি মূলধন, সি সমান p * 1 + r⁴ n, চক্রবৃদ্ধি মুনাফা।
চক্রবৃদ্ধি মূলধন c সমান p 1 প্লাস r টু দি পাওয়ার n, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা c মাইনাস p, এখানে c সমান এত হয়ে থাকে, তাহলে মাইনাস p, c সমান p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n আর মাইনাস p, এটা আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। এটা আমরা এখানে p আছে, এখানে p আছে, p কমন দিলে আর কি হবে, যেমন p যদি আমরা কমন দেই তাহলে 1 প্লাস r টু দি পাওয়ার n মাইনাস 1, এটাকে আমরা সেকেন্ড বন্ধনী দ্বারা আবদ্ধ করতে পারি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এটা হয়ে থাকে। তো যাই হোক, আমাদের এই অধ্যায় ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের কিছু ধারণা থাকা দরকার। মুনাফা কাকে বলে? প্রতি বছর প্রারম্ভিক মূলধনের উপর যে হিসাব করা হয় সেটা হলো মুনাফা। প্রতি বছর প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে মুনাফা বলে থাকি। আসল অর্থাৎ ব্যাংকে যে টাকা জমা রাখা হয় তাই হলো আসল বা মূলধন। এরপর আমরা মুনাফার হার, মুনাফার হার এটা আমরা মূলধনের উপর যে অতিরিক্ত টাকাটা পাওয়া যায় বা কত হারে আমাদের টাকাটা মুনাফা আসবে সেটা হলো মুনাফার হার। সময় অর্থাৎ যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তাকে আমরা সময়কাল বা সময় বলে থাকি। চক্রবৃদ্ধি মূলধন প্রতি বছর পর পর ব্যাংকে আমানতকারীর মূলধন বাড়তে থাকে। কোনো ব্যক্তির আমানত ব্যাংকে বাড়তে থাকে তাকে আমরা, অর্থাৎ প্রতি বছর পর পর ব্যাংকে আমানতকারী মূলধন বাড়তে থাকে, একে আমরা চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি আসল বলে থাকি। চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার সংখ্যায় বলছে যে প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় সেটাই হলো চক্রবৃদ্ধি মুনাফা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লাভ বা ক্ষতি ব্যাখ্যা করতে পারবো। মুনাফা, আসল মুনাফার হার, সময়, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মুনাফা ব্যাখ্যা করতে পারবো। তো আমি তোমাদের দুইটি ম্যাথ এখানে তুলে ধরছি, 2.1 এবং 2.2। আমরা যদি এই ফর্মুলাগুলো ভালোভাবে প্র্যাকটিস করি এবং মনে রাখি তাহলে আমরা 2.1 এবং 2.2 এর ম্যাথগুলো সলভ করতে পারবো। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে একটি প্রবলেম তুলে ধরছি। মুনাফার হার কত হলে 13,000 টাকা 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও বুঝি নেই মুনাফার হার কত হলে, মুনাফার হার অর্থাৎ আর বলছে ওরা, এই অঙ্কে আমরা আর বাই করব। মুনাফার হার কত হলে 13,000 টাকা, এটা কিন্তু আসল টাকা, পি মানে আসল, এটা আসল, আর 5 বছরের এটাকে এখানে সময় বোঝাইছে আর এখানে আসল বোঝাইছে টাকাটা। মুনাফা আসল, এখানে মাইনাস বলা যাবে না, এখানে মুনাফা আসলটা হাইফেন, মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এটা তোমাদের সলভ করার চেষ্টা করব। আমরা যদি এক নাম্বারটা সমাধান করি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এই ফর্মুলা থেকে অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। প্রথমেই আমাদের দেখতে হবে এক নাম্বার সমাধানে আমরা যদি করি, এখানে আমরা ফর্মুলাগুলো আগে সাজিয়ে নিব। মুনাফার হার আর সমান, মুনাফার হার আর সমান y, এরপরে 13,000 টাকা আসল, আসলকে p দ্বারা প্রকাশ করা হয়, এত টাকা। এরপরে সময়, সময়কে n দ্বারা প্রকাশ করা হয়, 5 বছর। মুনাফা আসলকে, মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় 18,850 টাকা। এটা আমরা জানি প্রিয় শিক্ষার্থী
শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ফর্মুলা থেকে কোনটি বসবে সেটা আমরা জানব। অঙ্কর এই মেথডের বর্ণনা অনুযায়ী আমাদের কোন ফর্মুলাটা বসবে সেটা আমরা দেখব। আমি দেখতেছি এখানে a সমান এর মান দেওয়া আছে, n দেওয়া আছে, p দেওয়া আছে, r দেওয়া আছে, আর মুনাফার হার r বলছে। তাহলে আমরা যদি মুনাফা আসল a সমান p প্লাস i এটা যদি ফর্মুলা বসাই তাহলে আমরা r বাই করতে পারবো। আমরা জানি a সমান p প্লাস i, এখানে আমরা বা চিহ্ন দিতে পারি। a সমান p প্লাস i সমান আমরা জানি সরল মুনাফা বা মুনাফাকে আমরা i সমান p আর n দ্বারা প্রকাশ করি। তাহলে এই i সমান p আর n। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাশে দেখছি। তাহলে এখানে বা a সমান p যদি আমরা কমন নেই 1 প্লাস আর n, বা আমরা যদি আবার এই সংখ্যাগুলো বসিয়ে দেই তাহলে p সমান a সমান হলো 18,850 সমান p হলো 13,000 1 প্লাস আর আমরা বাই করব, আর গুণন 5, n হলো 5, বা তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা এটা আমি মিশিয়ে দিচ্ছি। তাহলে আমাদের 18,850 এই 13,000 এটার সাথে গুণ আকারে আছে। তাহলে আমাদের আরেকটু বাই এত 1 প্লাস 5 8 এটাকে আমরা আই করতে পারি 18,850। এটা 13,000 একটা গুণ আকারে থাকলে পরে আমরা এই 13,000 থেকে সাথে গুণ আছে এবং 13,000 এটার সাথে গুণ আছে, তাহলে আমরা লিখতে পারি 13,000 যোগ 5 13 65 আর 3 শূন্য 8। এটাকে আমরা যদি ব্যস্তকরণ করি অর্থাৎ বিপরীতকরণ করি তাহলে এর পাশে নিয়ে আসবো 13,000 আর 18,850 বা 65,000 আর সমান 18,850 বিয়োগ 13,000। বা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিয়োগ করছি 18,850 বিয়োগ 13,000, 5,850 বা আর সমান 5,850 যোগ 65 বা আর সমান আমরা মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই আর এর জন্য আমরা পার্সেন্ট 100 দিব, উপরে আমাদের 100 দিতে হবে, আমরা পার্সেন্ট বসাই দেব। তাহলে 5,850 গুণন 100 নিচে হইল 65,000। এখন আমরা লিখতে পারি এইভাবে আমরা লিখতে পারি 1/100 অর্থাৎ পার্সেন্ট বসাই দেব।
এইভাবেও আমরা দিতে পারি, অথবা আমরা পার্সেন্টেজ দিতে পারি, এখানে পার্সেন্ট দিতে পারি। তাহলে আমাদের এখান থেকে আমরা দেখতে পারি বা আর সমান, যদি আমরা এই শূন্য দুইটা শূন্য বাদ এবং এটা বাদ দিই, তাহলে 585, হ্যাঁ 585 ভাগ 65 9। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কাটাকাটি করি, এখানে 9 আর 5%, সুতরাং মুনাফা হলো 9%। মুনাফার হার, সুতরাং মুনাফার হার 9%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য যে ফর্মুলাগুলো লিখেছি সেই ফর্মুলা থেকে আমরা এই প্রত্যেকটি অর্থাৎ আসল, মুনাফা, মুনাফার হার, সময়, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মুনাফা সবগুলি বাইর করতে পারবো। তো আমরা এইভাবে এই যে ফর্মুলাগুলো লিখছিলাম, তো তোমরা ওই ফর্মুলা থেকে এই অঙ্কগুলো সলভ করতে পারবে। এবার আমি তোমাদের একটি হোমওয়ার্ক দিচ্ছি এই অঙ্কের উপর বেসিস করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হোমওয়ার্কটা করবে। মুনাফার হার, মুনাফার হার কত হলে, মুনাফার হার কত হলে 10,000 1,000 টাকা 3 বছরের জন্য 3 বছরে মুনাফা আসলে 1500 টাকা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মুনাফার হার কত হলে, অর্থাৎ মুনাফার হার, বাৎসরিক হারটা কত হলে এই 1,000 টাকা 3 বছরের মুনাফা আসলে 1500 টাকা হবে। 3 বছরের জন্য 1500 টাকা হবে, 1,000 টাকা আসল হবে। মুনাফার হারটা কত ছিল এটা আমরা ওই ফর্মুলা থেকে বাইর করতে পারবো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকতো। আমি তোমাদের জন্য আরেকটি প্রবলেম সলভ করার চেষ্টা করব। 2 নাম্বার বলছে বার্ষিক শতকরা, তো মুনাফার হার 10 টাকা, মুনাফায় 500 টাকা 3 বছরের সরল মুনাফা। সরল মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি, আয় সমান PRN। সরল মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি, আয় সমান PRN। এই সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তাহলে আমরা আমাদের প্রথমেই সরল মুনাফা বাইর করতে হবে। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফা, তাহলে আমরা লিখব 2 নাম্বার সমাধান, মুনাফার হার আর সমান 10%। 500 টাকা অর্থাৎ আসল, P সমান 500 টাকা, 500 টাকা 3 বছর, সময় আর সমান 3 বছর। এবার আমাদের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত এটা বলছে। তো আমাদের প্রথমেই সরল মুনাফা বাইর করতে হবে। সরল মুনাফা আয় সমান PRN। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই মানগুলো বসিয়ে দিব। P সমান হলো 500 গুণন PR, R সমান 10%, অর্থাৎ 10/100 গুণন N, N হলো 3। এবার এই 500 কিন্তু উপরের সংখ্যা, তাহলে আমাদের এই শূন্য দুইটা যদি আমরা এই করি
তাহলে আমাদের নিচে কিছু থাকবো না। 5 একে 5 3 পাঁচা 15। আবার বলছি 5 একে 5 3 পাঁচা 15 আর 0 এত টাকা। এটা আমরা ব্র্যাকেটে টাকা দিতে পারি 150 টাকা। সর্বমুনাফা আমরা 150 টাকা বলে। এবার আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমরা জানি। চক্রবৃদ্ধির মুনাফা অর্থাৎ চক্র বৃদ্ধি মুনাফা c মাইনাস p, c সমান আবার p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n বিয়োগ p। তাহলে আমরা এই ফর্মুলা থেকে আমরা এই চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তো প্রথমেই আমাদের আবার চক্রবৃদ্ধি মুনাফা c মাইনাস p, c সমান p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n বিয়োগ p। আমরা যদি এই ফর্মুলায় অঙ্ক পয়েন্ট করে বসাই তাহলে p সমান হচ্ছে 500 1 প্লাস r, r হলো 10% অর্থাৎ 10/100 n দিয়ে আমরা 3 দ্বারা প্রকাশ করছি বিয়োগ 500। তাহলে আমাদের আমরা এটা আর ছোট করে নিতেছি 500 10 একে 10 10 100। তাহলে আমাদের থাকতেছে 1 প্লাস 1/10 উপরে 3 বিয়োগ 500। তাহলে আমাদের এখানে আমরা যদি আমাদের এটা প্রথমে লসাগু করতে হবে। লসাগু করে আমরা যদি এটা লসাগু করি 10 10 প্লাস 1 11 উপরে 3 বিয়োগ 500। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা এই পাওয়ার বা ঘাত বা মাত্রা 3 রয়েছে, তাহলে আমরা এটাকে 3 বার লিখতে পারি। 500 গুণন 10/11 গুণন 10/11 গুণন 10/11 বিয়োগ 500। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই পাশে করছি। তাহলে আমাদের এখানে আমরা এই দুটো শূন্য যদি বাদ দিই আমরা গুণ করছি 5 11 55 5 11 55 11 55 গুণন 11 গুণন 11 6655। আচ্ছা হ্যাঁ 6655 নিচে থাকবে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখানে আমাদের নিচে 10 থাকতেছে 10 বিয়োগ 500। তাহলে আমাদের আমরা যদি এখানে লসাগু করি তাহলে আমাদের 10 এটা 6655 বিয়োগ এটাতে আমরা লসাগু করি এখানে 1 আছে মনে মনে আমাদের যদি 1 থাকে তাহলে 3 শূন্য হইতেছে। তাহলে আমাদের এ থেকে যদি আমরা বাদ দেই বিয়োগ 1655 টাকা থাকতেছে। 10 1655 ভাগ 10 165.5 এটা আমরা পাইছি 165.5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা লিখে দিচ্ছি। আমাদের এরপরে আমরা
তাহলে আমাদের এটা চক্রবৃদ্ধি মুনাফা পাইলাম। সুতরাং চক্র বৃদ্ধি মুনাফা 165.5 এত টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই সরল মুনাফা 155 টাকা পেয়েছি, এরপরে চক্রবৃদ্ধি মুনাফা 165 টাকা 5 পয়সা এরকম। যাই হোক, এবার আমরা বাইর করতে পারবো সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য, তাহলে এই 165 বিয়োগ 150 কত টাকা সমান, তাহলে 15। আমাদের এখানে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে বিয়োগ 150 15.5 এরকম 15.5 এত টাকা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এত পাইলাম। তো এইভাবে আমরা এই অধ্যায়ের অন্যান্য ম্যাথগুলো সলভ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এর উপর ভিত্তি করে তোমাদের একটি হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক 2 নম্বরে মুনাফার হার 10%। মুনাফার হার 10% হলে টাকা 4 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য কত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় এই হোমওয়ার্কগুলো এবং এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করার চেষ্টা করবে। তো তাহলে তোমরা তোমাদের পড়ালেখা স্টাডি হয়ে যাবে। এই অধ্যায়ের 2.1 এবং 2.2 ম্যাথগুলো সলভ করার জন্য আমি যে তোমাদের ফর্মুলাগুলো বললাম, এই ফর্মুলাগুলো প্রথমেই তোমরা পড়বে, ভালোভাবে পড়বে, তারপরে তোমরা সলভ করার চেষ্টা করবে। নো মোর টুডে, উইশ ইউ অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ।